হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। কসবার পর জোকা, আইআইএম বয়েজ হোস্টেলে সহপাঠীকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দ্বিতীয় বর্ষের ছাত্র। জোকা আইআইএম কলেজের বয়েজ হোস্টেলে ছাত্রকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে কংগ্রেস। পুলিশের সঙ্গে বচসায় নেতারা, আটক আশুতোষ সহ কংগ্রেসের নেতাকর্মীরা। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার মাসখানেক পর সামনে দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট। 15 পাতার রিপোর্ট প্রকাশ করল এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বর্ষণের সতর্কতা। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ফের যৌন নিগ্রহের ঘটনা, এবার কলকাতার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জোকা ক্যাম্পাসে। ওই শিক্ষাকেন্দ্রের হোস্টেলে এক তরুণীকে ডেকে এনে ধর্ষণের অভিযোগ ওই কলেজেরই এক ছাত্রের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার এক। ঘটনার তদন্তে পুলিশ। কসবা আইন কলেজের পর এবার কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জোকা ক্যাম্পাসে যৌন নিগ্রহের অভিযোগ। কেন্দ্র সরকার পরিচালিত এই ম্যানেজমেন্ট শিক্ষা কেন্দ্রের হোস্টেলে এক তরুণীকে ডেকে এনে যৌন নিগ্রহ তথা ধর্ষণ করার অভিযোগ উঠেছে। অভিযোগে তীর আইআইএম জোকার এক ছাত্রের বিরুদ্ধে। এই ব্যাপারে শুক্রবার দক্ষিণ শহরতলির হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তরুণীকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পেতেই তৎপর হয়ে ওঠেন হরিদেবপুর থানার আধিকারিকেরা। পুলিশের সূত্র জানিয়েছে, রাতেই কলেজের এক ছাত্রকে আটক করা হয়েছে। যদিও ওই ছাত্র মূল অভিযুক্ত কিনা তা নিয়ে তদন্ত চলছে বলেই দাবি পুলিশের। এই ব্যাপারে রাত পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। সম্প্রতি কসবার আইন কলেজে এক ছাত্রকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য। এর মাত্র কয়েকদিনের মধ্যেই কেন্দ্র সরকারের আয়তায় কলেজের ক্যাম্পাসে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন লালবাজারের কর্তারা। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত ওই তরুণ ছাত্রের সঙ্গে যোগাযোগ হয় তরুণীর। ওই তরুণীর সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্কের কিছুটা অবনতি ঘটে। এরপরই তরুণী ওই ছাত্রর কাছ থেকে পরামর্শ নিতে চান। তাকে কলেজ ক্যাম্পাসে এদিন আসতে বলা হয়। পুলিশের একটি সূত্র জানিয়েছে, তরুণীর ওই পরিচিতও তরুণীর সঙ্গে আলাদাভাবে আলোচনার নাম করেই তাকে হোস্টেলে নিয়ে যায়। এদিন হোস্টেলে ফাঁকা ঘরে তার উপর যৌন নিগ্রহ হয় ও এই ঘটনার কথা কাউকে জানালে ফল ভালো হবে না বলেও তরুণীকে হুমকি পর্যন্ত দেওয়ার অভিযোগ ওঠে। যদিও পুলিশকে তরুণী জানান, অভিযুক্তর অত্যাচারের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসার পরই তিনি হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশের আধিকারিকরা ওই হোস্টেলে যান। পুলিশ তদন্ত শুরু করেছে। একজনকে ইতিমধ্যে আটকও করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দীঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও স্করপিওর ধাক্কায় মৃত 4। মৃত প্রত্যেকেই ওই স্করপিওর গাড়িতেই ছিলেন বলে খবর। দীঘা যাওয়ার পথেই অঘটন। লরি এবং স্করপিওর মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল 4 জনের। ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী পশ্চিম মেদিনীপুরের বেলদা। মৃতরা প্রত্যেকেই ওই স্করপিওর গাড়িতে ছিলেন বলেই জানা গিয়েছে। শনিবার সকাল ঘড়ির কাঁটায় তখন 6টা। জানা গিয়েছে, আসানসোল থেকে খড়গপুর হয়ে দীঘা যাচ্ছিল ওই গাড়িটি। ছিলেন মোট 4 জন আরোহী। বেলদার কাছে গাড়িটির নিয়ন্ত্রণ হারায়। উল্টো দিকের লেনে ঢুকে পড়ে গাড়িটি। সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি লরি। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে লরিটির। ধাক্কার অভিঘাতে একেবারেই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ভেতরে থাকা 4 জনের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে দেহগুলি উদ্ধার করা হয়। দেহগুলি খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাগ্রস্ত লরি এবং স্করপিওটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে লরি চালকের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মৃতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারালো গাড়িটি তাও স্পষ্ট নয়। গাড়ি চালক মদ্যপ ছিলেন নাকি গাড়ির গতি বেশি ছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। মেট্রোর কাজের জন্য ভিআইপি রোডের এয়ারপোর্ট থেকে কলকাতাগামী লেনে যান চলাচলের আংশিক বন্ধের ঘোষণা করা হয়েছিল শুক্রবার রাতে। কিন্তু শনিবার বেলা গড়াতে ওই অংশে রাস্তা কার্যত পুরো বন্ধ হয়ে যায়। কলকাতাগামী সমস্ত গাড়ি দীর্ঘ যানজটে নাজেহাল হতে থাকে দিনভর। ভিআইপি রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলের নিয়ন্ত্রণে পুলিশ কার্যত পুরোপুরি ব্যর্থ। কলকাতাগামী লেনে যানজট বাড়তে বাড়তে যশোর রোড এবং বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে কয়েক কিলোমিটার ছড়িয়ে পড়ে। দল থেকে বহিষ্কার হয়েছেন রাজন্না হালদার। সম্প্রতি কসবা ল কলেজে এক ছাত্রের গণধর্ষণের ঘটনার আবহে বিস্ফোরক দাবি করেছিলেন রাজন্না। তার বিতর্কিত ছবি নিয়ে মন্তব্য করেছেন তিনি। তার বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে দলের অনেককেই। তারই মাঝে রাজন্নাকে ফোন করলেন বিজেপি নেতা সজল ঘোষ।
তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত নেত্রী রাজন্না হালদার কি বিজেপির দিকে ঝুঁকছেন? সাম্প্রতিক রাজ্য রাজনীতিতে এই প্রশ্নই ঘোরাফেরা করছে সর্বত্র। সেই জল্পনায় যেন ঘি ঢাললেন বিজেপি নেতা সজল ঘোষ। শুক্রবার হঠাৎই রাজন্নাকে ফোন করেন তিনি। ফোনালাপ নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে বিষয়টি নিয়ে কোনো দলীয় সিদ্ধান্ত হয়েছে কিনা সে প্রশ্নে সজল ঘোষ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দলে যোগদানের বিষয়ে কোনো আলোচনা হয়নি। আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি, বহুবার একসঙ্গে টিভি বিতর্কে গিয়েছি। তার বক্তব্য শুনে মনে হলো থানায় অভিযোগ করা উচিত ছিল, সেটাই তাকে জানিয়েছি। রাজন্না কি বিজেপিতে যোগ দিচ্ছেন? সজল ঘোষ জানিয়েছেন, আমি তো দলে কাউকে নেওয়ার ক্ষমতায় নেই। ও যদি যোগ দিতে চায় সেটা দল দেখবে। আমি তো একজন সাধারণ কর্মী। কিন্তু রাজন্না ভালো কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে, সেটা আলাদা বিষয়। রাজন্নার বিতর্কিত ছবি প্রসঙ্গে তার মন্তব্য, ছবিটা এআই এ তৈরি করা হোক বা আসল, ওর উচিত ছিল প্রথমেই থানায় অভিযোগ করা। তৃণমূলের লোকজনকে এটা নিয়ে রাজনীতি না করতে দেওয়াই ভালো। উল্লেখ্য, সম্প্রতি কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রের গণধর্ষণের ঘটনার আবহেই বিস্ফোরক দাবি করেছিলেন বহিষ্কৃত টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। তার অভিযোগ, এআই প্রযুক্তির ব্যবহার করে বিকৃত ছবি বানিয়ে তা কলেজের জুনিয়রদের দেখানো হতো। রাজন্নার এই মন্তব্য সামনে আসতেই শুরু হয় তুমুল বিতর্ক। তৃণমূলের অন্দরমহলেও ছড়ায় শোরগোল। রাজন্নার বিরুদ্ধে মুখ খোলেন দলেরই একাংশ। এই পরিস্থিতিতেই সজলের ফোনে নতুন করে রাজন্না যোগে জল্পনা তুঙ্গে, যদিও এই ব্যাপারে রাজন্নার কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। হাই নিউজ নেটওয়ার্ক। মেট্রোর কাজের জন্য ভিআইপি রোডের এয়ারপোর্ট থেকে কলকাতাগামী লেনে যান চলাচলের আংশিক বন্ধের ঘোষণা করা হয়েছিল শুক্রবার রাতে, কিন্তু শনিবার বেলা গড়াতে ওই অংশে রাস্তা কার্যত পুরো বন্ধ হয়ে যায়। কলকাতাগামী সমস্ত গাড়ি দীর্ঘ যানজটে নাজেহাল হতে থাকে দিনভর। ভিআইপি রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলের নিয়ন্ত্রণে পুলিশ কার্যত পুরোপুরি ব্যর্থ। কলকাতাগামী লেনে যানজট বাড়তে বাড়তে যশোর রোড এবং বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে কয়েক কিলোমিটার ছড়িয়ে পড়ে। আন্দোলনের পরও ব্যান্ডেল স্টেশনের সামনে হকার উচ্ছেদ। শুক্রবার গভীর রাতে বুলডোজার নামিয়ে রেলের তরফে ভেঙে ফেলা হয় সমস্ত দোকান। ব্যান্ডেল স্টেশনে অমৃত ভারত প্রকল্পের অধীনে কাজ শুরু হবে, সেই জন্য রেলের জায়গায় থাকা দোকানদার উঠে যাওয়ার জন্য নোটিশ দেয় রেল। তা নিয়ে শুরু হয় আন্দোলন। রেলের এলাকায় বসবাসকারী বাসিন্দা ও দোকানদাররা পুনর্বাসনের দাবি তোলেন। গত 3 দিন ধরে বিভিন্ন কর্মসূচিও করা হয়, ডেপুটেশনও দেওয়া হয়, কিন্তু কিছুই কাজে এলো না। শুক্রবার রাতে ভেঙে ফেলা হয় দোকানগুলি। ফের সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। পরিকাঠামোগত কাজের জেরে রবিবার হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল। ফের একাধিক লোকাল ট্রেন বাতিল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বর্ধমান স্টেশনে আপ মেল লাইনে পরিকাঠামোগত কাজের জন্য রবিবার হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, যার জেরে বড়সড় ভোগান্তির মুখে পড়তে পারেন হাজার হাজার নিত্যযাত্রী। সম্প্রতি শিয়ালদা ডিভিশনেও একই কারণে একাধিক ট্রেন বাতিল হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল হাওড়া ডিভিশনও। জেনে নিন রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকছে। হাওড়া থেকে আপ লাইনে 368111, 378111, 37211 এবং ব্যান্ডেল থেকে ডাউন লাইনে 37781, 37783, 37785 লোকাল বাতিল থাকছে। একইভাবে বর্ধমান থেকে ডাউন লাইনে 37782, 37786, 36822, 37824, 37826 ট্রেনগুলি বাতিল থাকছে। রেল সূত্রে খবর, যাত্রীদের দুর্ভোগ এড়াতে আগেভাগেই ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে সপ্তাহান্তে ট্রেন বন্ধ থাকায় বড়সড় দুর্ভোগের আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। এদিকে সুখবরও থাকছে রেল যাত্রীদের জন্য। শিয়ালদা শাখায় এবার শুরু হতে চলেছে এসি লোকাল ট্রেনের পরিষেবা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা বনগাঁ এবং শিয়ালদা কৃষ্ণনগর রুটে শীঘ্রই চালু হবে এসি লোকাল। ইতিমধ্যেই রানাঘাটে এসে পৌঁছেছে এসি ট্রেনের রেক। রেল সূত্রে জানানো হয়েছে, এসি লোকালে 10 কিলোমিটার পর্যন্ত ট্রেনের ভাড়া 29 টাকা। একইভাবে 11 থেকে 15 কিলোমিটার দূরত্বের ভাড়া 37 টাকা। 10 কিলোমিটার দূরত্বের মান্থলি সিজন টিকিট 590 টাকা এবং 11 থেকে 15 কিলোমিটারের মধ্যে মান্থলি সিজন ভাড়া 780 টাকা।
রেল জানিয়েছে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালুর পরিকল্পনা। ট্রায়াল সফল হলে ধাপে ধাপে অন্যান্য শাখাতেও চালু হতে পারে এসি লোকাল। হাই নিউজ নেটওয়ার্ক। হুগলি চুঁচুড়ার 2 নম্বর রবীন্দ্রনগরের বাসিন্দা দেবাশিস দাস বিভিন্ন প্রজেক্টে অগ্নি নির্বাপন ব্যবস্থার কাজ করেন তিনি। গত 14 জুন এক সংস্থার হয়ে উড়িষ্যায় কাজে গিয়েছিলেন দেবাশিস, সঙ্গে ছিলেন বেশ কয়েকজন। অভিযোগ, উড়িষ্যার স্থানীয় পুলিশ বাংলাদেশি সন্দেহে তাদেরকে হেনস্থা করে তাদের কাজের জায়গা থেকে অন্যত্র তুলে নিয়ে যাওয়া হয়। দেবাশিসের সঙ্গে ছিল পাসপোর্ট, আধার, প্যান, ভোটার কার্ড সহ একাধিক পরিচয়পত্র। তা সত্ত্বেও উড়িষ্যায় কাজে গিয়ে চরম হেনস্থার শিকার হুগলির দেবাশিস। অবশেষে শনিবার বাড়ি ফিরলেন তিনি। এখন ভয়াবহ অভিজ্ঞতার কথা ভুলতে পারছেন না। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে তার পরিবারও। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার মাস খানেক পর সামনে এলো দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট। শনিবার 15 পাতার রিপোর্ট প্রকাশ করল এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার 1 মাসের মাথায় প্রাথমিক রিপোর্ট দিল এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। শনিবার 15 পাতার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্টে অন্তর্ঘাত বা পাখির ধাক্কায় দুর্ঘটনা তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ইঞ্জিনের গোলযোগের তত্ত্ব এক প্রকার উড়িয়েই দেওয়া হয়েছে। রিপোর্টে জানা যাচ্ছে কিভাবে শেষ মুহূর্তে ইঞ্জিন চালুর মরিয়া চেষ্টা করেছিলেন 2 পাইলট। ঠিক কি বলা রয়েছে ওই রিপোর্টে? 1. দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে 2 ইঞ্জিনের জ্বালানি রান থেকে কাট অফ মোডে চলে যায়। 2. বিমানটি ইঞ্জিন বন্ধের ঠিক আগের মুহূর্তে সর্বোচ্চ গতিতে পৌঁছে যায়। এরপরই একে একে 2টি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। 3. দুর্ঘটনার আগের মুহূর্তে 2 পাইলটের কথোপকথন প্রকাশ্যে এসেছে। একজন পাইলট বলেছেন, ইঞ্জিন বন্ধ করলেন কেন? অপর পাইলটের কথায়, আমি কিচ্ছু বন্ধ করিনি। 4. ইঞ্জিন বন্ধের পর জরুরি ভিত্তিতে RAT চালু করা হয়। এই RAT ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ পৌঁছে দেয়, কিন্তু তাতে লাভ হয়নি। 5. বিমানের থ্রাস্ট লিভারগুলি নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া গিয়েছে, কিন্তু ব্ল্যাক বক্সের তথ্য বলছে বিমান ছাড়ার পর থ্রাস্ট ঠিকঠাকই ছিল। 6. বিমান ওড়ার সময় জ্বালানি ঠিক মতোই ছিল, জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হওয়ার কথা নয়। 7. বিমান ওড়ার সময় ফ্ল্যাপ সেটিং এবং গিয়ারের অবস্থাও স্বাভাবিক ছিল, সেগুলি সঠিকভাবে পরীক্ষাও করা হয়। 8. পাখির সঙ্গে ধাক্কার দুর্ঘটনা সত্য নয়, দৃশ্যমানতার কোনো সমস্যা হয়নি। 9. বিমানের ওজন ভারসাম্য স্বাভাবিক, কোনো বিপজ্জনক পণ্য ছিল না। 10. প্রাথমিকভাবে অন্তর্ঘাতের কোনো প্রমাণ মেলেনি, তবে জ্বালানি সুইচে কোনো গোলযোগ ছিল কিনা সেটা এখনো খতিয়ে দেখা হয়নি। এখন প্রশ্ন উঠছে, বিমানের জ্বালানি কেন বন্ধ হলো? কোনো যান্ত্রিক ত্রুটি, নাকি সত্যি কোনো এক পাইলট ভুলবশত জ্বালানি বন্ধ করেছিলেন? দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে পাখির ধাক্কার উল্লেখ নেই। বিমান সংস্থা বোয়িংকেও কোনো নোটিশ দেওয়া হয়নি, কিন্তু যান্ত্রিক গোলযোগের তত্ত্ব এখনই উড়িয়ে দেওয়া হচ্ছে না। অভিশপ্ত বিমানের পাইলট সুমির সাবারওয়ালের ৮,২০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্দার, ১১০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তারও। এহেন অভিজ্ঞ 2 পাইলট ভুলবশত জ্বালানি বন্ধ করে দেবেন, সেটা অস্বাভাবিক। স্বাভাবিকভাবেই যান্ত্রিক গোলযোগ নিয়ে উঠছে প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। ফের রাজধানীতে আতঙ্ক। শনিবার সকাল 7টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 4তলা বাড়ি। ভগ্নস্তূপের তলায় কম করে 12 জনের আটকে থাকার আশঙ্কা। ইতিমধ্যে উদ্ধার কার্য শুরু হয়েছে। ফের রাজধানীতে আতঙ্ক। শনিবার সকাল 7টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 4তলা বাড়ি। ভগ্নস্তূপের তলায় কম করে 12 জনের আটকে থাকার আশঙ্কা। উদ্ধার কার্য শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির সিলামপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটিতে 12 জন থাকতেন। তাদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছে। তবে দুর্ঘটনার সময় কতজন ছিলেন তা জানা যায়নি। ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল, NDRF এর দলও। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। ইট সিমেন্টের স্তূপ থেকে 4 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তারা হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের উদ্ধার করার চেষ্টা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বাড়িটি ভেঙে পড়তে পারে এইরকম আভাস পাওয়া যায়নি। কার্যত হঠাৎই বজ্রপাতের মতো ধসে পড়ে 4তলা নির্মাণটি। স্থানীয় এক বাসিন্দা বলেন, সকালে বিকট শব্দ শুনতে পাই। বাড়ি থেকে বেরিয়ে দেখি বাড়িটি ভেঙে পড়েছে।
ভিতর থেকে চিৎকারের শব্দও পাই। এলাকার সবাই ছুটে আসে। প্রশাসনকে খবর দিয়ে উদ্ধার কাজ শুরু করি আমরা। বাড়িটি কী কারণে ভেঙে পড়ল তার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কাঠামোগত দুর্বলতার জন্য চারতলা বাড়িটি ভেঙে পড়েছে। এখন উদ্ধার কার্য চলছে। বাকিদেরও জীবিত অবস্থায় উদ্ধার করা হবে বলেই আশাবাদী পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে আবার জঙ্গি বিরোধী অভিযান শুরু করল পুলিশ এবং আধা সেনার যৌথ বাহিনী। মায়ানমার সীমান্তবর্তী এলাকায় শুরু হওয়া ওই অভিযানে গ্রেফতার করা হয়েছে 8 জঙ্গিকে। পুলিশ জানিয়েছে ধৃতেরা 4টি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য। রাজ্যের 3 জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ইম্ফল পশ্চিম জেলার মহারাবি থেকে শুক্রবার রাতে বামপন্থী সশস্ত্র গোষ্ঠী প্রিপাকের এক সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। কাকচিং জেলার উমাথেল এলাকা থেকে ধরা হয়েছে আরও এক সশস্ত্র গোষ্ঠী সোরেপাড়ের 2 সদস্যকে। তার আগে শুক্রবার রাত পর্যন্ত অভিযানে ইম্ফল পশ্চিম জেলার কাংলেইপাক কমিউনিস্ট পার্টির 3 এবং কাংলেইপাক কমিউনিস্ট পার্টির 2 ক্যাডারকে গ্রেফতার করে যৌথ বাহিনী। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।